নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কমিশনের কড়া নির্দেশের জবাবে নভেম্বরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ সভা তৃণমূলের। বিধানসভা নির্বাচনের আগে 4 হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি। রাজ্য রাজনীতি তোলপাড়। জমিদারেরা ভোটে এবং আদালতে পরাস্ত। রাজ্যের পাওনা না মেটালে দিল্লিতে লড়াইয়ের অভিষেক বার্তা। ফ্ল্যাট জবরদখল এবং মারধরের অভিযোগ। ফের পুলিশের জালে বিজেপির নেতা রাকেশ সিং। ঠাকুরবাড়িতে দেদার বিলি হচ্ছে ধর্মীয় কার্ড। এসআইআর আবহে শান্তনুর অস্ত্র সিএএ। বর্ধমান হাসপাতালে তরুণী শ্লীলতাহানি, গ্রেপ্তার ওয়ার্ড বয়। পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচনে হাতিয়ার হওয়া উচিত। বাংলায় এসআইআর ঘোষণা হতেই বললেন শুভেন্দু। এসআইআর ঘোষণার মধ্যে রাজ্য প্রশাসনের ব্যাপক রদবদল। একদিনে 527 জন আমলার বদলি। তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় মন্থা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে বিপদ, জারি আগাম সতর্কতা। বিয়েতে আপত্তি। বিজয়গড়ে বান্ধবীকে বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিককে গুলি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে। এদিকে এসআইআর প্রস্তুতি শুরু হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিন নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কোনো সংঘাত নেই। তিনি আরও বলেন, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী তাদের কাজ করে। ইসিআই এসআইআর পরিচালনার জন্য প্রস্তুতি নিয়ে তার সাংবিধানিক কর্তব্য পালন করছে এবং একইভাবে প্রতিটি রাজ্য সরকারও তাদের দায়িত্ব পালন করবে। জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছেন, রাজ্য সরকার বা তাদের বিভাগগুলি এসআইআর কার্যক্রম যোগ দেবেন না, এমন কোনো সম্ভাবনা নেই। তিনি জোর দিয়ে বলেন, সব সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো রাজ্য সরকারও এসআইআর পরিচালনা এবং নির্বাচনের আয়োজনের জন্য কর্মী, নিরাপত্তা সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা দিতে বাধ্য। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়ার ঘোর বিরোধী। তাদের দাবি, এসআইআর হলো আসলে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির রাজ্যে এনআরসি চাপানোর একটি কৌশল। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে বলেছিলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন না। কোনো সম্প্রদায়ের ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হবে, তা আমি বরদাস্ত করব না। জানা গেছে, তৃণমূল কংগ্রেস নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় একটি বড় আকারের এসআইআর বিরোধী সমাবেশের পরিকল্পনা করছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা থাকবেন। এই পরিস্থিতিতে সিপিআইএম পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্বচ্ছতার সঙ্গে প্রকাশের দাবি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন, এসআইআর চলাকালীন প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে বুথ স্তরে এজেন্ট মোতায়েন করা হবে। একই সাথে তিনি মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার, যেন বৈধ ভোটারদের নাম বাদ না পড়ে সেই বিষয়েও গুরুত্ব দেন। এছাড়া আদমশুমারি বিলম্বে বা এসআইআর ঘটনার ঠিক আগে রাজ্য সরকার কর্তৃক 200-রও বেশি আধিকারিকদের রদবদল নিয়েও দলটি প্রশ্ন তুলেছে। এদিকে এসআইআর শুরু হওয়ার আগেই সোমবার রাজ্য সরকার প্রায় 64 জন আইএএস ডব্লিউবিসিএস আধিকারিকদের রদবদল করেছে। এর মধ্যে 10 জন জেলা শাসকও রয়েছেন। এসআইআর প্রক্রিয়া শুরুর ঠিক আগে এই রদবদল রাজ্যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। তবে এই বদলি এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার জন্যই করা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। বিহার বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তেই বড় পদক্ষেপ বিজেপির। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং এনডিএ প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে 4 নেতাকে 6 বছরের জন্য বহিষ্কার করছে বিজেপি। বহিষ্কৃত নেতারা হলেন পবন যাদব, বরুণ সিং, অনুপ কুমার শ্রীবাস্তব এবং সূর্যভান সিং। তিনি আরও বলেন, বিজেপি একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে আদর্শ এবং সংগঠনের ঐক্যকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই বিদ্রোহী কার্যকলাপ বা দল বিরোধী মনোভাবের কোনো স্তরে গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে একাধিক দলে অসন্তোষ দেখা যাচ্ছে। বিজেপির মধ্যেও কয়েকজন নেতা অসন্তুষ্ট হয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। সেই প্রেক্ষিতেই বিজেপির এই কঠোর সিদ্ধান্তকে শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসাবে দেখছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দলের বাকি অসন্তুষ্ট নেতাদের জন্য একটি স্পষ্ট বার্তা। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের সময় কেবলমাত্র আনুষ্ঠানিক এনডিএ প্রার্থীরাই দলের মুখ হবেন এবং কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সংগঠনের স্বার্থের উপরে স্থান পাবে না।
কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকারকে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ মেটাতে হবে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ সোমবার সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ তুলে জানিয়েছেন, পাওনা না মেটালে আবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে তারা। সেই সঙ্গে সমাজ মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা ইডির পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন তিনি। ঘটনাচক্রে কমিশন বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু ঘোষণা করার কয়েক ঘন্টার পরেই সমাজ মাধ্যমে অভিষেক লিখেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যদি আমাদের পাওনা পরিশোধ না করা হয়, বাংলা আবার জেগে উঠবে এবং দিল্লির রাজপথে লড়াই করবে। জমিদারেরা ভোট এবং আদালতে হেরে গিয়েছে, তবুও তারা ইডি এবং ইসির সমর্থন নিয়ে তাদের খেলা খেলছে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলকে নিশানা করে তার মন্তব্য, জনতার চেয়ে বড় শক্তি কোনো শক্তি নেই। বিজেপি এখনই শেখো, না হলে 2026-এ চিরতরে আরও কঠিন বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত গত 18ই জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র, কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করব। তারপরে শীর্ষ আদালতে মামলাটি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে দেওয়ার হাইকোর্টের নির্দেশ মেনে 100 দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে। তাছাড়াও এর ফলে 100 দিনের কাজ নিয়েও বাধা কাটল। 4 বছর পর ফের রাজ্যে 100 দিনের কাজ শুরু হবে রাজ্যে। রায় ঘোষণার পর অভিষেক সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন। তিনি লেখেন, যারা মনে করেন বাংলাকে হেনস্থা করা যায়, চুপ করিয়ে দেওয়া যায়, আজকের রায় তাদের গালে গণতান্ত্রিক উপায়ে থাপ্পড় মেরেছে। তারা মানুষের ভোটেও হেরেছে, সুপ্রিম কোর্টেও হারল। প্রসঙ্গত, এর আগে 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বঞ্চিতদের নিয়ে পুজোর আগে রাজধানীতে যান তিনি। তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি। সেখান থেকে ফিরে কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সাংসদ। রাজ্যপাল সিবি আনন্দ বোস তখন কলকাতায় ছিলেন না। 5 দিন ধরে ধর্না চলছিল। তারপরে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছিলেন তিনি। অন্যদিকে রাজ্যপাল পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই এরপর ধর্না তুলে নিয়েছিলেন তিনি। সোমবার জানালেন, আদালতের রায় কার্যকর না হলে দেশের রাজধানীতে আন্দোলন নামবে তৃণমূল। কিছুদিন আগে প্রদেশ কংগ্রেসের দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে, জামিনে ছাড়াও পেয়েছিলেন। এবার ফ্ল্যাট দখল এবং মারধরের অভিযোগ ফের গ্রেপ্তার করা হলো বিজেপি নেতা রাকেশ সিংকে। কসবায় একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে রাকেশের বিরুদ্ধে। সোমবার ওই ফ্ল্যাটের মালিক এবং তার পুত্রদের মারধরের অভিযোগ ওঠে রাকেশ এবং তার ছেলে মেয়ের বিরুদ্ধে। হামলায় জখম হন ফ্ল্যাটের মালিক চন্দু খা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত হয়েছেন তার ছেলে সপ্তর্ষি খা। বন্দুকের বাঁট, ছুরি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা রাকেশ সিং, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে। অভিযুক্ত রাকেশ সিং তার ছেলে শিবম এবং মেয়ে সিমরনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। চন্দু খায়ের আর এক পুত্র রাজর্ষি খা বলেন, 4 তলায় রাকেশ সিংয়ের একটি ফ্ল্যাট রয়েছে। 3 তলায় জবরদস্তি আমাদের একটি ফ্ল্যাট দখল করে রেখেছে। ওখানে নিজেদের জিনিসপত্র রেখেছে। জিনিসপত্র সরানোর জন্য বারবার বলেছি, কিন্তু সরাননি। আমরা ভাড়া দেব বলে আজকে শ্রমিকদের নিয়ে গিয়ে তাদের জিনিসপত্রগুলি নামিয়ে রাখছিলাম। তখন 8-9 জনকে নিয়ে এসে আমার বাবা ওর ভাইকে মারধর করে। ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, বন্দুকের বাঁট দিয়ে মেরেছে, যাতে দেখতে না পায় যে তার জন্য চোখে স্প্রে করে। আমার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার উপরেও ছুরি নিয়ে হামলা চালায়। রাকেশের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে বলে অভিযোগ। কিছুদিন আগে প্রদেশ কংগ্রেসের দপ্তরে ভাঙচুরের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল রাকেশকে। বর্তমানে জামিন পেয়ে জেলের বাইরে ছিলেন তিনি। সেই রাকেশ সেদিন ফের গ্রেপ্তার করা হয়। বিরোধী দলনেতা যখন বারবার বিএলওদের একাংশের শাসক যোগের অভিযোগ তুলছেন, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণার ঠিক আগে রাজ্য প্রশাসনের বড়সড় রদবদল করল নবান্ন। এসআইআর ঘোষণার মধ্যেই রাজ্যে আরও আমলার বদলি। একদিনে বদলি করে দেওয়া হলো 17 জন আইএএস এবং WBCS অফিসারকে, যার মধ্যে রয়েছেন 14 জন জেলা শাসক, 22 জন অতিরিক্ত জেলা শাসক, 15 জন সাব ডিভিশনাল অফিসার এবং 10 জন অফিসার অন স্পেশাল ডিউটি। 24 অক্টোবর নবান্নের নির্দেশিকা অনুযায়ী জেলা শাসক বদল করা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, মালদা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর বা কালিম্পংয়ের কোচবিহারের জেলা শাসককে বদলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার। দার্জিলিংয়ের জেলা শাসককে পাঠানো হয়েছে মালদার জেলা শাসক করে। অন্যদিকে মালদার জেলা শাসককে বদলি করে পাঠানো হয়েছে পাশের জেলা মুর্শিদাবাদে। এরই পাশাপাশি একাধিক অতিরিক্ত জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসকের। অনেক জেলা শাসককে আবার বদলি করা হয়েছে বিভিন্ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে। অন্যদিকে বেশিরভাগ এসডিওকেই বদলি করা হয়েছে অতিরিক্ত জেলা শাসকের পদে। রবিবার রাতেই সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। এর জেরে দক্ষিণবঙ্গের জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। টানা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। এদিন বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা। 2 বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায়। জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ এবং আগামীকাল আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হবে না উত্তরবঙ্গে। বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার মালদহ, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর এবং আলিপুরদুয়ারেও। কৃষ্ণনগরের ছায়া কলকাতায় প্রাক্তন প্রেমিকের বাবাকে খুনের চেষ্টা, বিয়েতে আপত্তি, বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিকের গুলি। বিজয়গড়ে বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি, অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট। এখনও অধরা অভিযুক্ত যুবক। সন্ধ্যাবেলার শব্দ হয়। আশেপাশে লোক প্রথমে ভেবেছিলেন যে ছট পুজোর জন্য হয়তো বাজি ফাটছে। পরে জানা যায় এই ভয়ঙ্কর কাণ্ড। জানা গিয়েছে এই তরুণীকে অনেকদিন ধরেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই যুবক। পরে বিয়েতে রাজি না হলে ওই তরুণী, পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে ওই তরুণী পড়াশোনা করার সময়ও তার উপরে হামলা হয়েছিল। আহত হওয়ার সেলাই করতে হয়েছিল তরুণীর শরীরে। জোর কদমে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে লাইলাকা বাঘা যতীনদের দিকে যাওয়ার রাস্তা চলে গিয়েছে এই অভিযুক্ত যুবক। জানা গিয়েছে অন্যদিকে অনেকদিন ধরেই এই অভিযুক্ত যুবক তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, যুবক যখন বাড়িতে হামলা করতে এসেছিলেন তখন গ্রিলের গেট বন্ধ ছিল। কলিং বেল শুনে তরুণী এবং তার বাবা বেরিয়ে আসে, কিন্তু তারা গেট খোলেনি। গেটের মধ্যে দিয়ে গুলি চালানো হয়। ভিতরের দেওয়ালে বুলেটের হোল তৈরি করা হয়ে গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক রয়েছে এলাকাবাসীর। আতঙ্কিত হামলা হওয়া ওই বাড়ির সদস্যরাও। নিজের বাড়ির ভিতর বারান্দায় ছিলেন তরুণীর বাবা। সেই সময় আচমকাই তার দিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। একটুর জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জুড়ে এ যাত্রায় রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।